আশরাফ কায়সার, যে ষড়যন্ত্রকে আমরা রুখে দেবার কথা বলছি সেই ষড়যন্ত্র রুখতে হলে রাজনীতিকদের আসলে যথেষ্ট শক্তিশালী হতে হবে এবং তাদের যে সংস্কার সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে একটি বিশেষ মামলা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপনি নিশ্চয়ই জানেন তারেক বাবর সহ সব আসামি খালাস পেয়েছেন। এটি আসলে আমাদের রাজনীতির জন্য রাজনৈতিক অঙ্গনে অবশ্যই 21 আগস্ট একটি বাজে ঘটনা ছিল, সেটি আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে সবাই খালাস হয়ে গেলেন তার মানে বিগত যে প্রায় 20 বছর ধরে এই মামলাটি চলেছে, এই 20 বছর কি তার মানে সবকিছুই মিথ্যা ছিল? এই মামলা কিভাবে চললো এতদিন? প্রথমত বলি যে রাজনীতিবিদরা দেশ চালাবেন এটি আমরা চাই, কাজেই রাজনীতি ঠিক হতে হবে এবং সেটা ভারত বিষয়ক হোক অথবা আমাদের নাগরিক অধিকার হোক অথবা বিচার ব্যবস্থা নিয়ে হোক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি যেন সৎ এবং সত্যনিষ্ঠ এবং নিরপেক্ষ হয়, এটি আমরা রাজনীতিবিদদের কাছে আশা করি। এবং সবার আগে বাংলাদেশের নাগরিক অধিকার এটি যেন তারা মেনে চলেন। আপনি যেই রায়টির কথা আজকে বলছেন এটি কিন্তু অত্যন্ত নাটকীয় একটি রায়। কেন বলি, এর আগে 19 জনের যাবজ্জীবন হয়েছে, 19 জনের প্রাণদণ্ড হয়েছে, এখন 19 দুই পক্ষের সবাই বেকসুর খালাস পেয়ে গেছেন। দেখুন, এই যে 2004 সালের গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা একটি দলের জনসভায় আপনি গ্রেনেড হামলা হয়েছে এবং তার সভানেত্রী প্রায় মৃত্যুবরণ করছিলেন, 24 জন মানুষ মারা গেছেন, 300 মানুষ আহত হয়েছেন। তার মানে তো গ্রেনেডটা কেউ ছুঁড়েছে, তার মানে গ্রেনেডটা কোথাও থেকে জোগাড় করা হয়েছে, তার মানে এই পুরো পরিকল্পনার সাথে অনেক মানুষ নিশ্চয়ই জড়িত ছিলেন। তাহলে যাদেরকে আমরা গত 20 বছর ধরে বিভিন্ন আসামি হিসাবে আমাদের তদন্ত হতে দেখলাম, তারা যদি বেকসুর খালাস পেয়ে যান তাহলে তারা কারা যারা এই ঘটনা ঘটিয়েছেন? আপনি শুধু একবার ভাবুন, আজকে অনেকেই সাক্ষ্য দিচ্ছেন, ছেলে মেয়েরা স্ত্রীরা বলছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন। তাহলে যার আত্মীয় মারা গেছেন, যার ভাই বোন কিংবা মা মারা গেছেন, তিনি কি পেলেন? তার বিচারটা কে শুনবে? কাজে তাদের আত্মীয়রা মারা গেছেন, নিশ্চয়ই মানে ভূতের আসরে মারা যাননি, মানুষ মেরেছে তাদেরকে। আমি মনে করি যে এই মামলাটি নিয়ে, এই কাণ্ডটি নিয়ে শুরু থেকেই রাজনীতি চলেছে। দেখুন, বিএনপি আমলে যখন ঘটনাটি ঘটেছে তখন আমরা জজ মিয়া নাটক হতে দেখেছি। খুঁজে বের করা হয়েছে একটা নিরপরাধ একেবারে বুভুক্ষ নাগরিক এবং তাকে থানার ওসি গিয়ে 1.5 বছর তাকে প্রতি মাসে মাসোয়ারা দিয়েছেন, তাকে অভিনয় করতে বলেছেন যে সেই নাটকটি ঘটিয়েছেন, সেই গ্রেনেড হামলাটি করেছেন। ওই রাজনৈতিক সরকার কেন এই কাজটি করেছিলেন? নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য। তাহলে আমরা ওই বিএনপি সরকারের অবস্থা দেখলাম। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারই মামলাটি আবার উজ্জীবিত হলো এবং পরবর্তীতে 15 বছরের আওয়ামী লীগ সরকার সেটিকে নিয়ে আরেকটা রাজনীতির খেলা শুরু করলেন এবং তাদের একটা অবজেক্টিভ তৈরি হলো যে বিরোধী রাজনীতির বা তাদের প্রতিপক্ষের রাজনীতির যে মূল ব্যক্তি তারেক রহমানকে যেন প্রধান আসামি করা যায়, তার যেন জীবন কেড়ে নেওয়া যায়, তার যেন রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া যায়। আমার মনে হয়েছে দুটোই ছিল সম্পূর্ণ এক্সট্রিম। এবং বিএনপি বারবার বলছে তার আসলে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই ধরনের মামলাগুলো দেয়া হয়েছে। দেখুন, এটি মানে খুব বেশি অস্বীকারও করা যাবে না। আমাদের রাজনৈতিক সদিচ্ছার মামলা বেশি, রাজনৈতিক প্রতিহিংসার মামলা এগোয় এবং রাজনৈতিক মামলা বলে কিছু কিছু মামলা আগায় এবং যে যখন ক্ষমতায় আসে তার মামলাগুলো উঠে যায়, যে তখন বাইরে থাকে তার মামলাগুলো রুজু হয়। শুধু নাগরিকরা নয়, আমার মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের আসলে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, কিন্তু এর পরবর্তী সময় আসলে যেই রাজনৈতিক দল বাংলাদেশের হাল ধরবে তারা আসলে ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, সেই শক্ত অবস্থানে তারা থাকতে পারবে কিনা, সেটি আমরা চিন্তা করেছি কি? আমার মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা দলগুলোর কাছ থেকে ভারত বিষয়ে তাদের অবস্থান জানতে চাবো। এবং দেখুন, আমি মজা করে বলি যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করতে হতে পারে, নতুন একজন মন্ত্রীও হয়তো চাকরি পাবেন এই কারণে। কিন্তু কেননা বলি, ভারত শুধুমাত্র একটি পররাষ্ট্রনীতির বিষয় না, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, ভারত বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়, ভারত বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সের বিষয়। ভারত এই দেশে তার লোকজন পাঠিয়ে আমাদের ক্রিম জব নিয়ে নিয়েছেন, বৈধভাবে এবং অবৈধভাবে। দেখুন, দেশটি একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা তাদের 5ম রেমিটেন্স প্রেরণকারী কান্ট্রি এবং আমাদের যে হেলথ কেয়ারের যে নাগরিকরা যান তারা তাদের 5ম হেলথ কেয়ার বা মেডিকেল ট্যুরিজমের অংশী। বাংলাদেশ ভারতের সবচেয়ে 5টি বড় আপনার ট্রেড অ্যান্ড কমার্সের বাজার।
কাজেই ভারতের কিন্তু অনেক কিছু হারানোর বিষয় রয়েছে বাংলাদেশের সাথে তার সম্পর্ক স্বাভাবিক না হলে। এবং ভারতকে আমি সত্যি বলি অত্যন্ত ইম্যাচিওর, একরোখা এবং আপনার অসাম্য একটি সম্পর্ক করতে দেখছি বাংলাদেশের সাথে। আপনি জানেন গত 100 দিনে আমাদের ভিসা প্রসেস হয় না, আমাদের নাগরিকরা যেতে পারছেন না, আমাদের কূটনৈতিক সম্পর্ক কার্যত নেই বললেই চলে। দেখুন, প্রফেসর ইউনূস একটি কথা বলেছেন, উনি সার্ককে পুনরুজ্জীবন করতে চান। এটি তো বাংলাদেশের স্বার্থে না, এটি এই অঞ্চলের স্বার্থে। উনি তো আসিয়ানেও যাওয়ার কথা বলেছেন, কেননা আমরা স্বপ্ন দেখি যে এশিয়ার একটি টাইগার হিসাবে আমরা আবির্ভূত হতে চাই। আপনি সেভেন সিস্টারের অবস্থানটা একবার ভাবেন, কোনো কারণে যদি বাংলাদেশে ওই সেভেন সিস্টারে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে জায়গা দেওয়া হয়, সেটি কি খুব অন্যায্য হবে? আপনি তো আমার ফ্যাসিবাদী শক্তিকে জায়গা দিয়েছেন, আপনি তো আমার গণহত্যাকারী জায়গা দিয়েছেন, প্রতিদিন তাকে প্রপাগান্ডা করতে সুযোগ দিচ্ছেন। আমি তো মনে করি যে টিট ফর ট্যাট বলে যদি ডিপ্লোমেসিতে কিছু থাকে, আপনি কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে পারেন।